তারিখ আগামী সোমবার। এই একটা তারিখের জন্য পশ্চিমবঙ্গের 10 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী আর পেনশনভোগী রাতের পর রাত ঘুমাতে পারছেন না। কারণটা সহজ, নবান্ন ঘোষণা করে দিয়েছে সোমবার 7th পে কমিশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু ঠিক একই সময়ে সরকার আরেকটা ঘোষণা করেছে, লক্ষ্মীর ভান্ডার বেড়ে হচ্ছে 3000 টাকা। মহিলাদের সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে। এখন প্রশ্নটা হলো, যে রাজ্যের মোট রাজস্ব আয় বছরে 2,36,000 কোটি টাকা, যে রাজ্যের ঘাড়ে জমে আছে 6 লক্ষ কোটি টাকার বেশি ঋণের বোঝা, যে রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় হারের তুলনায় 77% কম ডিএ পাচ্ছেন, সেই রাজ্য কি সত্যি সোমবার কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারবে, নাকি এই পুরো ঘোষণাটাই আসলে একটা সাজানো নাটক? আজকে কেসদা সেই লাল খাতা খুলবে। প্রতিটা সংখ্যা সরকারি ডকুমেন্ট থেকে নেওয়া, প্রমাণ আর সঠিক তথ্য ছাড়া কেসদা কোনো কথা বলে না। টিভির পর্দায় চলবে ড্রামা, কিন্তু কেসদার খাতায় আসল তথ্য জমা। বিচার চক্রের প্রেজেন্স কেসদা। আগে বুঝতে হবে 7th পে কমিশন আসলে কি জিনিস। অনেকেই ভাবেন এটা মানে মাসে হয়তো 2-3 হাজার টাকা বেশি পাওয়া। সেটা সম্পূর্ণ ভুল ধারণা। 7th পে কমিশনের মূল অস্ত্র হলো একটা শব্দ, ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকার 2016 সালে যখন 7th পে কমিশন লাগু করেছিল, এই ফিটমেন্ট ফ্যাক্টর ধার্য হয়েছিল 2.57, অর্থাৎ আপনার যা বেসিক পে তাকে সরাসরি 2.57 দিয়ে গুণ করা হবে। এখন পশ্চিমবঙ্গের বর্তমান ডিএ পরিস্থিতিটা বুঝে নেওয়া দরকার। রাজ্য সরকারের নিজস্ব ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন নম্বর 1132F অনুযায়ী এপ্রিল 2025 থেকে রাজ্য কর্মচারীদের বিয়ে হয়েছে মাত্র 18%, আর কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছেন 55%। ব্যবধান 37%। আর এই ব্যবধানের কারণেই সুপ্রিম কোর্ট গত 16 মে 2025 রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে 6 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ 25% মেটাতে হবে। এই মামলাটা ক্যালকাটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। 17টি তারিখ পেরিয়ে এসেছে এবং এখনো শেষ হয়নি। এই প্রেক্ষাপটেই সোমবারের ঘোষণার গুরুত্ব বুঝতে হবে। এবার 3টে আসল মানুষের হিসেব দেখা যাক। 3টে মানুষের কথা বলি। প্রথম জন রমেশ মণ্ডল, জেলা পরিষদে গ্রুপ ডি কর্মী, বেসিক পে 12,000 টাকা, বর্তমান 18% ডিএতে, মাসে ডিএ পান 2,107 টাকা। মাসে মোট হাতে আসে বড়জোর 20-22 হাজার। 7th পে এলে রমেশবাবুর নতুন বেসিক 12,000 গুণ 2.57 মানে 30,840 টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 25% ডিএ যোগ হলে আরও 7,710। বাড়ি ভাড়া ভাতা ধরলে মোট বেতন 45 থেকে 48 হাজারের কাছাকাছি। এই সংখ্যাটা রমেশবাবুর কাছে শুধু টাকা নয়, এটা মেয়ের স্কুলের ফি, এটা বাবার ওষুধের নিশ্চয়তা। দ্বিতীয় জন সুলতানা বেগম, প্রাথমিক স্কুলের শিক্ষিকা, বেসিক পে 28,000, বর্তমানে ডিএ মাত্র 5,400 টাকা। সংসার চলছে কিন্তু স্বপ্ন থেমে আছে। 7th পে এলে বেসিক হয় 71,906 টাকা, 25% ডিএতে আরও 17,000-এর ওপর। মোট বেতন 90,000 থেকে 1 লাখের কাছাকাছি। সুলতানাদি এই মুহূর্তে কি ভাবছেন এই টাকাটা পেলে মেয়েকে ডাক্তারি পড়াতে পারবো। তৃতীয় জন হরিপদ দাস, 36 বছর সরকারি চাকরি করে অবসর নিয়েছেন, বেসিক পেনশন 14,000, 18% ডিআরতে পেনশন মেলে 18,000-এর কাছাকাছি, ওষুধের খরচ একাই 6-7 হাজার। 7th পে কমিশন লাগু হলে হরিপদবাবুর বেসিক পেনশন দাঁড়াবে 35,998 টাকায়, 25% ডিআর সহ হাতে আসবে 45,000-এর কাছাকাছি। 36 বছরের খাটুনির পর এই মানুষটা কি এটুকু পাওয়ার যোগ্য নন? উত্তর আপনার কাছেই আছে। এবার সেই অংশে আসা যাক যেটা কেউ বলতে চায় না, লাল খাতার আসল অঙ্কটা। এবারে প্রতিটা সংখ্যা নেওয়া হয়েছে পিআরএস লেজিসলেটিভ রিসার্চের ওয়েস্ট বেঙ্গল বাজেট অ্যানালিসিস 2025-26 থেকে। যে রিপোর্ট তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের বাজেট ডকুমেন্টের ভিত্তিতে। প্রথমে রাজ্যের আয়ের ছবিটা দেখা যাক। 2025-26 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট নেট রাজস্ব প্রাপ্তি ধরা হয়েছে 2,68,284 কোটি টাকা। শুনতে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু এই টাকার মধ্যে 54% আসে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। রাজ্য নিজে উপার্জন করে মাত্র 46%। এবার খরচের ছবি, শুধু বেতন, পেনশন আর পুরনো রুমের সুদ, এই 3টে বাধ্যতামূলক খরচেই 2025-26-এ চলে যাবে 1,48,013 কোটি টাকা। ভেঙে বললে, বেতন 73,330 কোটি, পেনশন 25,905 কোটি, সুদ 48,778 কোটি। অর্থাৎ রাজ্যের মোট রাজস্ব আয়ের 56% শুধু এই 3টে খাতেই শেষ। কোনো নতুন প্রকল্প নয়, কোনো উন্নয়ন নয়, শুধু পুরনো দায় মেটাতে। এবার লক্ষ্মী ভান্ডারের আসল হিসেব। অনেকে ভাবেন এই প্রকল্পে রাজ্যের বছরে 80,000 কোটি টাকা খরচ হচ্ছে। সেটা সঠিক নয়। পিআরএস এর ডকুমেন্ট অনুযায়ী 2025-26-এ লক্ষ্মী ভান্ডারে বরাদ্দ 26,700 কোটি টাকা। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। 2021 থেকে 2025 মাত্র 4 বছরে এই প্রকল্পের খরচ বেড়েছে বার্ষিক 47% হারে। আর এই খরচ রাজ্যের মোট রাজস্ব আয়ের 3% থেকে বেড়ে 10% পৌঁছে গেছে। মানে কি? মানে হলো শুধু একটা প্রকল্পই প্রতি বছর রাজ্যের আয়ের 10/1 গিলে নিচ্ছে। আর এই হারে বৃদ্ধি যদি চলতে থাকে 5 বছর পর এই সংখ্যাটা কোথায় যাবে সেটা আপনারাই ভেবে নিন। এবার ঋণের পাহাড়।
2025-26 শেষে রাজ্যের মোট বকেয়া ঋণ দাঁড়াবে জিএসডিপির 38%। টাকার অঙ্কে সেটা প্রায় 7,70,000 কোটি টাকার কাছাকাছি। আর এই ঋণের বার্ষিক সুদ মেটাতেই যাচ্ছে 48,778 কোটি টাকা। সহজ বাংলায় প্রতিদিন শুধু সুদেই খরচ হচ্ছে প্রায় 133 কোটি টাকার বেশি। এই ছবিটা দেখে নীতি আয়োগ কি বলেছে জানেন? ফিসকাল হেলথ ইন্ডেক্সে পশ্চিমবঙ্গের স্থান 18টি রাজ্যের মধ্যে 16 নম্বর, তলা থেকে তৃতীয়। তাহলে এই পরিস্থিতিতে সেভেন্থ পে কমিশনের পূর্ণ বাস্তবায়ন কি সম্ভব? সম্ভব অসম্ভবের বিচার আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, কিন্তু 3টে সম্ভাবনার কথা বলে রাখি। 1. আংশিক বাস্তবায়ন, কিছুটা ডিএ বৃদ্ধি, পে কমিশন পরের জন্য। 2. কমিটি গঠনের ঘোষণা, আরো 6 মাস বা 1 বছরের সময় কেনা, কাজের কাজ শূন্য। 3. সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ বকেয়ার কিছুটা মেটান, পে কমিশন ভবিষ্যতের জন্য। কোনটা হবে সোমবার জানা যাবে, কিন্তু হিসেবটা জানা থাকলে কোনো ঘোষণাই আপনাকে বিভ্রান্ত করতে পারবে না। প্রতিটা সংখ্যা নেওয়া হয়েছে পিআরএস ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল বাজেট অ্যানালিসিস 2024-25 থেকে, রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্টের নোটিফিকেশন নম্বর 1132F থেকে, আর বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত 16 মে 2025-এর সুপ্রিম কোর্টের রায় থেকে। কারণ প্রমাণ আর সঠিক তথ্য ছাড়া কেস দা কোনো কথা বলে না। রমেশ মণ্ডল, সুলতানা বেগম, হরিপদ দাস, এই মানুষগুলো ভিক্ষা চাইছেন না, তারা শুধু সেটাই চাইছেন যেটা তারা আইনত হকদার। সুপ্রিম কোর্টও সেটা স্বীকার করে নিয়েছে। সোমবার কি ঘোষণা হয় সেটা দেখুন, কিন্তু ঘোষণার পরে আজকের হিসেবটা মাথায় রেখে বিচার করুন, কারণ রাজনীতি শব্দ ব্যবহার করে সংখ্যা মিথ্যে বলে না। ভিডিওটা যদি কাজের মনে হয় একটা লাইক দিন, আশেপাশে যাদের এই হিসেবটা জানা দরকার একটা শেয়ার করুন, আর কমেন্টে একটাই প্রশ্নের উত্তর দিন। সোমবার আপনার কি মনে হচ্ছে হবে? পূর্ণ বাস্তবায়ন, নাকি আরেকটা কমিটি, নাকি সুপ্রিম কোর্টের ডিএ মেনে পে কমিশন পরের জন্য? আপনার প্রেডিকশন কমেন্টে লিখুন। সোমবারের পরে দেখা যাবে কে ঠিক ছিলেন। দেখা হবে পরের কেস ফাইলে। আজ আসি, নমস্কার।